আজকে আমরা ক্লাস 9 হিস্ট্রি বিষয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে আমাদের। তো আমাদের পঞ্চম অধ্যায়ের নাম রয়েছে বিংশ শতকে ইউরোপ। আর এই পার্টটা কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে, কারণ সামনে আমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে এবং এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট টেস্টের জন্য এবং আমাদের বার্ষিক ফাইনাল পরীক্ষার জন্য। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রধান যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়ার জারতন্ত্র এবং বিপ্লবের পটভূমি। তো প্রথমেই আমরা দেখব কি রাশিয়ার শাসন ব্যবস্থা এবং রাজবংশ নিয়ে। তো পরিচয়টাকে দেখে নেওয়া যাক। তো রাশিয়ার সম্রাটদের কি বলা হতো? রাশিয়ার সম্রাটদের বলা হতো হচ্ছে জার। রাশিয়ার সম্রাটদের কি বলা হতো? জার বলা হতো। আর সম্রাজ্ঞীকে কি বলা হতো? জারিনা। সম্রাটকে বলা হতো জার এবং সম্রাজ্ঞীকে বলা হতো জারিনা। তাহলে সম্রাটকে কি বলা হতো? জার বলা হতো এবং সম্রাজ্ঞীকে জারিনা বলা হতো। এবার আমরা জানবো রাশিয়ার সাম্রাজ্যটা কত দূর অব্দি বিস্তৃত ছিল। একটু ভালো মতো মাথায় রাখতে হবে, বাল্টিক সাগর থেকে প্রশান্ত মহাসাগর, বাল্টিক সাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান হয়ে আরল সাগর পর্যন্ত বিস্তৃত। বাল্টিক থেকে প্রশান্ত মহাসাগর, তারপরে কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান হয়ে আরল সাগর পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল এই রাশিয়ার সাম্রাজ্যটা। জনগোষ্ঠী, এইখানে কোন জনগোষ্ঠী বসবাস করত? এখানে কিন্তু বেশিরভাগ মানুষ ছিল স্লাভ, স্লাভ জাতিভুক্ত। এই স্লাভ কারা? এরা কিন্তু পূর্ব ইউরোপের একটি বৃহৎ এবং ভাষাগতভাবে সম্পর্কিত জনসমষ্টি, ভাষাগতভাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এরা কিন্তু রাশিয়ার জনসংখ্যার একটা প্রধান অংশ ছিল। এবার আমরা দেখব কি রোমানভ রাজবংশ, যেটা গুরুত্বপূর্ণ। রোমানভ রাজবংশ কিন্তু রাশিয়ায় 300 বছর শাসন করেন। কত বছর শাসন করেছিল? 300 বছর। এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? মিখাইল ফিওদোরোভিচ। এবং এর রাজবংশের পতন ঘটে কিন্তু 1917 সালে। আমরা দেখতে পাবো রুশ বিপ্লবের মধ্য দিয়ে, যখন আমরা সামনের দিকে আরো এগিয়ে যাব। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এখানকার যারা যারা জার ছিল রাশিয়ার, বেশ কয়েকজন জার সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া উচিত। প্রথমেই আমরা জানবো হচ্ছে প্রথম নিকোলাসকে নিয়ে। এই প্রথম নিকোলাসের সময় কিন্তু রাশিয়া ক্রিমিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু এই যুদ্ধে কিন্তু রাশিয়া পরাজিত হয়েছিল। কিন্তু যে সময় রাশিয়া পরাজিত হয়েছিল যুদ্ধে, ঠিক সেই সময় কিন্তু এই জারের আমলে কিন্তু রাশিয়া সাহিত্যে অনেকটাই উন্নতি লাভ করেছিল এবং সাহিত্য চর্চা বিকশিত হয়েছিল। অর্থাৎ যুদ্ধে হার হয়েছিল প্রথম নিকোলাসের সময় ঠিকই, কিন্তু সাহিত্যে কিন্তু বিকাশ ঘটেছিল। এরপরে দেখো দ্বিতীয় আলেকজান্ডার। এই যে ব্যক্তিটা, এই যে জার, এ কিন্তু প্রচন্ড উদারপন্থী ছিলেন। ভূমিদাস প্রথার মুক্তির জন্য তিনি কিন্তু মুক্তিনামা জারি করেছিলেন। সে সময় নিওলিস্ট এবং নার্ডনিক আন্দোলনের প্রসার ঘটেছিল এবং সবচেয়ে নার্ডনিকদের হাতে কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার মারা যায়। তাহলে সবচেয়ে উদারপন্থী যাকে ছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার। তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? সে ভূমিদাস প্রথা কিন্তু মুক্তির জন্য কাজ করেছিলেন। তার সময় কোন কোন আন্দোলনের প্রসার হয়েছিল? নিওলিস্ট এবং নার্ডনিক এটাতে, এবং নার্ডনিকদের হাতে কিন্তু এ মারা যায়। এরপরে দেখো তৃতীয় আলেকজান্ডার। এই যে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা মুক্তির জন্য যে ব্যবস্থা করেছিলেন, এই তৃতীয় আলেকজান্ডার কিন্তু ছিলেন কট্টরপন্থী। তৃতীয় আলেকজান্ডার কট্টরপন্থী ছিলেন, যার ফলে কি তিনি কিন্তু ভূমিদাসদের মুক্তি বাতিল করে দিচ্ছেন। এরপরে আমরা দেখব দ্বিতীয় নিকোলাস, যে কিন্তু এই রোমানভ রাজবংশের শেষ জার ছিলেন। তাহলে রোমানভ রাজবংশের শেষ জার কে ছিলেন? দ্বিতীয় নিকোলাস। এর আদর্শ কি ছিল? এক জার, এক চার্চ, এক রাশিয়া। বলতে পারে এক জার, এক চার্চ, এক রাশিয়া। কার সময় এই যে উক্তিটা ছিল? এটা কিন্তু দ্বিতীয় নিকোলাস, যে রোমানভ রাজবংশের কিন্তু শেষ জার ছিলেন। এবং তার স্ত্রীর নাম কি ছিল? ওয়াইফের নাম জারিনা আলেকজান্দ্রা। জারিনা আলেকজান্দ্রা ছিল কিন্তু তার স্ত্রীর নাম। সেন্ট পিটসবার্গ, এই দ্বিতীয় নিকোলাসের সময় কিন্তু এই সেন্ট পিটসবার্গকে কিন্তু নতুন নাম দেওয়া হয়েছিল। নতুন নাম কি ছিল? পেত্রোগ্রাদ। পেত্রোগ্রাদ ছিল কিন্তু নতুন নাম এই সেন্ট পিটসবার্গের। এবং পরবর্তীতে এই পেত্রোগ্রাদ কি হয়ে যাচ্ছে? লেনিনগ্রাদ। মাথায় রাখতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম পাবো, রাসপুতিন। এই রাসপুতিন কে ছিলেন? একজন ভণ্ড সন্ন্যাসী ছিলেন, যে কোনো ক্রমে কিন্তু এই দ্বিতীয় নিকোলাসের এখানে গিয়েছিল রাজসভায়, গিয়ে বলেছিল আমি কিন্তু অলৌকিক ক্ষমতার অধিকারী, তো আমি ও এইভাবে বলে রাজসভায় প্রবেশ করেছিল। এর পরবর্তীতে দ্বিতীয় নিকোলাস যখনই কোনো সিদ্ধান্ত নিত, এই রাসপুতিন কিন্তু সেখানে চলে আসতো এবং সেই যে সিদ্ধান্ত তাকে বানচাল করার জন্য কিন্তু এই ব্যক্তি যথেষ্ট ছিল। এই রাসপুতিনের মৃত্যু হয়েছিল 1916 সালে। তাহলে এখানে আমরা দেখলাম রাশিয়ার শাসন ব্যবস্থা। সম্রাটকে বলা হতো জার, সম্রাজ্ঞীকে জারিনা। কতদূর অব্দি সাম্রাজ্যটা বিস্তৃত ছিল? জনগোষ্ঠীর ভিতরে স্লাভ ছিল, মাথায় রাখতে হবে। রোমানভ রাজবংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন মিখাইল ফিওদোরোভিচ, এবং পতন ঘটেছিল 1917 সালে। এরপরে আমরা একে একে প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, তৃতীয় আলেকজান্ডার এবং
দ্বিতীয় নিকোলাস সম্বন্ধে জানলাম। প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, তৃতীয় আলেকজান্ডার আর তৃতীয় নিকোলাস, পরপর এগুলো আমরা মনে রাখতে পারবো। আর রাসপুতিন সম্বন্ধে এবার কি রুশ সমাজ অর্থাৎ রাশিয়ার সমাজ এবং বিভিন্ন আন্দোলন নিয়ে কিন্তু আমরা জানবো। 1905-এর আগে, 1905 সালের আগে রাশিয়ার সমাজ কিন্তু দুটো ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল অভিজাত শ্রেণী আর একদিকে ছিল কিন্তু সুবিধা বঞ্চিত দরিদ্র শ্রেণী। নিওলিস্ট, নিওলিস্ট কি? নিওলিস্ট কিন্তু একটা চরমপন্থী গোষ্ঠী। নিওলিস্ট কি? নিওলিস্ট কিন্তু একটা চরমপন্থী গোষ্ঠী। এবং তুর্গেনিভ তার ফাদার্স অ্যান্ড সন্স, এখানে মাথায় রাখতে হবে নিওলিস্ট চরমপন্থী গোষ্ঠী, আর তুর্গেনিভের নাম মাথায় রাখতে হবে, তুর্গেনিভ তার একটা ফাদার্স অ্যান্ড সন্স এই উপন্যাসে প্রথম কিন্তু এই শব্দটি অর্থাৎ নিওলিস্ট শব্দটি ব্যবহার করেন এবং দ্বিতীয় আলেকজান্ডারের আমলে কিন্তু এইটার ব্যাপকভাবে প্রসার করেছিল। কারণ আমরা জানি দ্বিতীয় নিকোলাস কিন্তু উদারপন্থী যাচ্ছিলেন। এরপরে আমরা দেখব নার্ডনিক আন্দোলন, যেটা 1874 খ্রিস্টাব্দে হয়েছিল। এই নার্ডনিক আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলেকজান্ডার হার্জেন। নার্ডনিক আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলেকজান্ডার হার্জেন। নার্ড, নার্ড মানে কি? জনগণ। নার্ড মানে কি? জনগণ। আর নার্ডিনিয়া তালিয়া মানে কি? জনগণের ইচ্ছা। নার্ড মানে জনগণ আর নার্ডিনিয়া তালিয়া মানে জনগণের ইচ্ছা। বাকুলিন, বাকুলিন কি? রাশিয়ার নৈরাজ্যবাদী আন্দোলনের নেতা। বাকুলিন কে ছিলেন? রাশিয়ার নৈরাজ্যবাদী আন্দোলনের নেতা। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম নৈরাজ্যবাদের যে আমাদের জনক সেটাকে জোসেফ প্রুতো, মাথায় রাখতে হবে। আর রাশিয়ায় কিন্তু নৈরাজ্যবাদের আন্দোলনের নেতা কে ছিলেন? বাকুলিন। আচ্ছা, মির কি? প্রশ্ন আসতে পারে। মির, মির হচ্ছে রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি। মির কি? রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি। আর কুলাক, কুলাক হচ্ছে রাশিয়ার নতুন জমিদার শ্রেণী। কুলাক কি? কুলাক হচ্ছে কিন্তু রাশিয়ার নতুন জমিদার শ্রেণী। আর স্টলিপিনের মানে স্টলিপিন কি? স্টলিপিন কিন্তু জারের প্রধানমন্ত্রী ছিল। স্টলিপিন কে ছিল? জারের প্রধানমন্ত্রী। এই স্টলিপিনের আমলে কিন্তু এই রাশিয়ার নতুন জমিদার শ্রেণী কিন্তু ব্যাপক প্রসার ঘটে। আর এই স্টলিপিন নিহত হয়েছিল কবে? 1911 সালে। এবার আমরা রাজনৈতিক দল এবং লেনিনের উত্থান নিয়ে জানবো। প্রথমেই আমরা যেটা জিনিস জানবো সেটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক দল। সোশ্যাল ডেমোক্রেটিক দল যেটা 1898 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কবে হয়েছিল সোশ্যাল ডেমোক্রেটিক দল? 1898 সালে। আর এই দলটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? জর্জ প্লেখানভ। জর্জ প্লেখানভ, যে রাশিয়ার সমাজতন্ত্রের জনক ছিলেন। তাহলে রাশিয়ার সমাজতন্ত্রের জনক কে ছিলেন? জর্জ প্লেখানভ। আর রাশিয়ার নৈরাজ্যবাদী আন্দোলনের নেতা কে ছিলেন? বাকুলিন। মাথায় থাকবে তো এটা, যে রাশিয়ার সমাজতন্ত্রের জনক জর্জ প্লেখানভ। আচ্ছা, 1903 সালে কি হচ্ছে? 1903 সালে এই সোশ্যাল ডেমোক্রেটিক যে দলটা আছে এই দলটার বিভাজন হচ্ছে। বিভাজন কেমন করে হচ্ছে? দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে চলে আসতেছে বলশেভিক আর একদিকে চলে আসতেছে মেনশেভিক। বলশেভিক কি? বলশেভিক হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর এই নেতাকে ছিলেন লেনিন। আর মেনশেভিক কি? সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘু নেতা। তো সংখ্যালঘু নেতাকে ছিলেন আলেকজান্ডার কেরেনস্কি, যিনি পেশায় কিন্তু একজন আইনজীবী ছিলেন। মেনশেভিক সংখ্যালঘু নেতাকে ছিলেন আলেকজান্ডার কেরেনস্কি, পেশায় কিন্তু আইনজীবী ছিলেন। আর বলশেভিক সংখ্যাগরিষ্ঠ নেতা ছিলেন লেনিন। আর এই বলশেভিক দলের মুখপত্রের নাম কি ছিল বলতো? খুব পরীক্ষায় আসে, প্রভাদা। প্রভাদা 1912 খ্রিস্টাব্দে ছিল, মাথা রাখতে হবে। লেনিন, এই লেনিনের প্রকৃত নাম বা আসল নাম কি? অনেক সময় পরীক্ষায় আসে এক নম্বরে, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। এই লেনিন কিন্তু 1900 সালে ইস্কো মানে স্ফুলিঙ্গ, ইস্কো নামে একটা পত্রিকা প্রকাশ করেন। তার আগে সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেছিলেন কে? আলেকজান্ডার হার্জেন। তো এই যে আমাদের সমাজতান্ত্রিক ধারণা, সমাজতন্ত্র নিয়ে আলোচনা করলাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু আজকে অনেকটাই কিন্তু জানাতে সহযোগিতা করবে। পরবর্তী দিনে যখন ভিডিওতে আমরা পরবর্তী আন্দোলনগুলো, বিশেষ করে 1917 সালের যে রুশ বিপ্লবের কথা, এগুলা নিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের কিছুটা কিন্তু কাজ করবে। কারণ এই প্রেক্ষাপটগুলোর উপর ভিত্তি করে কিন্তু বা পটভূমির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে রুশ বিপ্লবটা ঘটবে। তো এই ছিল আজকের আলোচনা। আলোচনাটা বারবার করে দেখবি। আশা করছি এখানে থাকা যে ছোট প্রশ্নগুলো আসে ঠিকঠাক করে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু যে কোনো উত্তর তোরা করে আসতে পারবি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।